আমি হঠাৎ পা স্লিপ করে পড়ে যাই। আমাকে ধরতে গিয়ে স্বপনের হাত থেকে স্বপনের গামছাটা ছাড়তে হলো। আমাকে ধরলো, কিন্তু স্বপনের যন্ত্রটা আমার সামনে পুরোপুরি উন্মোচিত হয়ে গেল। এই সময় মানুষের নজর তো সেই দিকে যায় যেটা মানুষের কাছে নিষিদ্ধ। আমার নজর সেই দিকেই গেল, আর স্বপন ওর এক হাতে ঢাকার ব্যর্থ চেষ্টা করলো। সময় যেন থমকে গেছে, চলচ্চিত্রের স্লো মোশনের মতো। আমি নিজেই সোজা হয়ে সামলানোর চেষ্টা করলাম, আর স্বপন আমাকে সোজা দাঁড় করিয়ে ওর যন্ত্রটাকে ঢাকার ব্যাপারটা সামলে নিল। আমরা দুজনেই এড়িয়ে যেতে চাইলাম পুরো ঘটনা, আর স্বপন তাড়াতাড়ি ঢেকে নিল। আমি পেছনে না তাকিয়ে জলে নেমে গেলাম। সে গাছের পেছনে গিয়ে পোশাক পরিবর্তন করতে লাগলো, আর জলের ভেতরে থাকা আমার চোখ দুটো গাছের আড়ালে স্বপনকে খুঁজছে। স্বপন ব্যাপারটা বেশ এনজয় করতে লাগলো। স্বপন আমাকে দেখতে পাচ্ছে, কিন্তু আমি স্বপনকে দেখতে পাচ্ছি না। আমি গলা অবধি জলের মধ্যে ডুবে আর লক্ষ্য করছি স্বপন আমার দিকে দেখছে কিনা। ভালো করে নিজের শরীরটা অবগাহন করছি জলের তলাতে। আমি ভেবেছিলাম স্বপন হয়তো চলে গেছে, কিন্তু স্বপনকে দেখে আমি জিজ্ঞেস করলাম, তুমি এখনো যাওনি? আমার মন থেকে এখনো সংকোচ ভাবটা যায়নি। ঘটনার রেশে আমি এখনো স্বপনের চোখের দিকে তাকাতে পারছি না। আমি বললাম, আজ আমি তোমার সাথে সাইকেলে যাব না। যদি কেউ দেখে ফেলে তাহলে হয়তো আমাকে বাড়ি থেকে বের করে দেবে। স্বপন আমাকে জোর করলো না। রাতের বেলা জানালাতে একবার নক করতেই আমি জানালাটা খুলে দিলাম। আমি স্বপনের জন্য অপেক্ষা করছিলাম। স্বপন আমাকে একটা পলিথিন দিল জানালার রডের মাছ দিয়ে। আমি জিজ্ঞেস করলাম, এটা কি? স্বপন বলল, বলেছিলাম না তোমাকে পুরস্কার দেব। আমি বললাম, আমি তো ভাবলাম যে তুমি ঠাট্টা করেছো। না না, আমি তোমার কাছ থেকে কি করে নেব? না, আমি নিতে পারবো না। এমনিতেই তো তুমি আমার কাছ থেকে টাকা পাও, সেটাও নিচ্ছ না, আমাকে আবার গিফট দিচ্ছ। স্বপন বলল, দুটো আলাদা ব্যাপার। আজ ওই টাকার জন্য তোমার আর আমার আলাপ পরিচয়, বন্ধুত্ব, আর পুরস্কারটা বন্ধুর কাছ থেকে বন্ধুকে। অনেক জোর করে স্বপন আমাকে ওটা দিল। তারপর আমাকে বলল, খুলে দেখো পছন্দ হয় কিনা। আমি বললাম, তুমি দিয়েছো এটাই অনেক। তারপর স্বপন আমাকে পরের দিন বাজারে দেখা করার কথা বলল। আমি হেসে বললাম, চেষ্টা করব। আমার হাসিটা সারা রাত ভেবেছে স্বপন, যতক্ষণ না ওর ঘুম আসে। পরের দিন আমরা বাজারে দেখা করলাম। স্বপনের গিফট করা সে কাছের চুড়ি আর সরু টিপ পরে এসেছি আমি, আর আমার মুখে একটা সুন্দর হাসি। আমাকে দেখে স্বপন মনে মনে বলল, আহা বালিকা বধূ, অপূর্ব। বালিকা বধূর হাসিতে মনটা এমন ভরে যায় যে ওকে সাজানোর জন্য কোনো সিঙ্গার দরকার হয় না। ওর হাসিটাই ওর কাছে অলংকার। আমরা দুজনে একসাথে সময় কাটালাম, গল্প করলাম। তারপর স্বপনের সাইকেলে করে ফিরে এলাম। আমরা বাড়ি থেকে কিছুটা দূরে স্বপনের সাইকেল থেকে আমাকে নামালো। চলে যাওয়ার সময় আমার হাতের কোমলের স্পর্শ স্বপনকে নাড়া দিল। আমি যাওয়ার সময় বারবার পিছনে ফিরেও তাকাচ্ছি, আর স্বপন মন্ত্রমুগ্ধের মতো আমার দিকে তাকিয়ে আছে। কখনো আমার সরু নিতম্বের দোলা, আবার কখনো আমার মুখের হাসি দেখছে। দুজনে খুব খুশি আমরা। আমি ওকে হাত নাড়িয়ে টাটা দিচ্ছি, ছেড়েও যেন ছাড়তে চাইছি না মন। রাতে স্বপন আবার এসে জানালাতে টোকা দিল, আর আমি হাসি মুখে জানালা খুললাম। আমি বললাম, কি গো তুমি? স্বপন বলল, কেন, অন্য কারোর অপেক্ষা করছিলে বুঝি? আমি বললাম, না মানে এত ঘুরে বেরিয়েও মন ভরেনি তোমার? স্বপন বলল, সেজন্যই তো এটাকে মন বলে, অন্য কোনো পাত্র নয় যে ভরে যাবে। আমি বললাম, ওরকম হাঁ করে কি দেখছিলে তখন আমি ফেরার সময়? স্বপন বলল, তোমার রূপ, তোমার সৌন্দর্য দেখছিলাম। ভেতর থেকে আমার শাশুড়ি ডাকার আওয়াজ পেলাম। আমি খুব ভয় পেয়ে বললাম, যাও তাড়াতাড়ি যাও, আমাকে জানালা বন্ধ করতে হবে, কাল পুকুর ঘাটে আবার দেখা হবে। শেষ কথাটা স্বপনের কানে বাজতে লাগলো। স্বপন পরের দিন পুকুর ঘাটে অন্য দিনের মতো আগে থেকেই অপেক্ষা করছিল। আজ আমাকে দেখে বেশ খুশি খুশি মনে হচ্ছে। বেশ সুন্দর হাসি মাখা মুখে স্বপনের সামনে এসে দাঁড়ালাম। অন্যদিন আমরা একসাথে জলে নামি না, আজ একসাথে জলে নামলাম। স্বপন আর আমার মধ্যে অনেকটা ব্যবধান, কিন্তু আমরা দুজনেই জলের ভেতরেই আছি। আমি হঠাৎ বললাম, এবার বলো তো কাল ওরকম করে কি দেখছিলে আমি ফিরে আসার সময়? চোখে মুখে একটা জিজ্ঞাসার মধ্যে একটু দুষ্টু হাসি লক্ষ্য করলাম। স্বপন বলল, দেখছিলাম তোমাকে, বললামই তো কাল। আমি বললাম, কি দেখছিলে? স্বপন বলল, তোমাকে। আমি বললাম, এতক্ষণ তো ছিলাম তোমার সাথে, দেখে দেখে মন ভরেনি, অত দেখার কি আছে? স্বপন বলল, সব সময় তো সামনে দেখি, কাল তখন একটু পিছন থেকে দেখছিলাম। আমি বললাম, খুব দুষ্টু হয়ে যাচ্ছ দিন দিন, আর তোমার নজরটাও দুষ্টু হয়ে যাচ্ছে। এবার আঁচলটা জলের মধ্যে পড়ে গেল, ওদিকে আমার খেয়াল নেই। স্বপনের চোখের দিকে তাকিয়ে কথা বলছিলাম আমি। স্বপন আমার ওদিকে নজর দিয়েছে। আমি খিলখিল করে হেসে উঠলাম, যেন নববিবাহিতা এক বধূ নিজের নতুন স্বামীর সাথে জলকেলি করছে। স্বপন নিজের পরিহিত গামছাটা কাঁধে রাখলো, আর আমার চোখে চোখ মেলালো। আমি ইস বলে উঠলাম,
আমার মুখটা দুহাত দিয়ে ঢেকে নিলাম। স্বপন জলের তলাতে ডুব সাঁতার দিল, আর স্বপন একেবারে ডুব সাঁতার দিয়ে আমার সামনে উঠল। আমি লজ্জা মেশানো ভয়ে আশেপাশে তাকাতে লাগলাম, কেউ আমাদের দেখছে কিনা। আমার হাত দুটো জলের তলাতে, আর স্বপনের হাত দুটো জলের নিচেই আমার হাত দুটো ধরে রেখেছে। আমি বললাম, এই তুমি দয়া করে দূরে যাও, কেউ দেখে ফেললে কি ভাববে? আমার শাশুড়ির কানে গেলে আমাকে আর একদমই বেরোতে দেবে না বাড়ি থেকে। স্বপন বলল, বেরোতে না দিলে আমি রোজ আসবো তোমার সাথে দেখা করতে। আমি বললাম, আহ শখ কত, আমি একদমই জানালা খুলবো না। স্বপন বলল, একটা শর্ত আছে, সেটা মানলে আমি দূরে সরে যাব তোমার থেকে। আমি বললাম, কি, তাড়াতাড়ি বলো। স্বপন বলল, তুমি গলা অবধি জলে চলো। আমি বললাম, আচ্ছা যাচ্ছি, কিন্তু কেন? স্বপন বলল, আগে এসো। আমি গভীর জলে চলে এলাম। স্বপন আবার ডুব সাঁতার দিয়ে জলের তলাতে আমাকে জলের তলা থেকে জড়িয়ে ধরলো। আমি বললাম, এই কি করছো? ছাড়ো ছাড়ো, এগুলো কি হচ্ছে? এরকম করো না। আমি স্বপনকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলাম, আর স্বপনের যন্ত্রটা আমায় ছুঁয়ে গেল। আমার হাত স্বপনের সেই যন্ত্রে পড়লো, আর আমি মুঠো করে ধরলাম। তারপর নিজের ভুল বুঝে আমি আবার ছেড়ে দিলাম। উপরে জলের উপরে কেউ যদি দেখে তবে শুধু আমাকে দেখতে পাবে, জলের তলাতে কি হচ্ছে সেটা কেউ কোনোভাবে আন্দাজ করতে পারবে না। আমি স্বপনের হাত ছাড়িয়ে পুকুর পাড়ের দিকে উঠে গেলাম, আর স্বপনকে অসভ্য, ইতর, ছোট লোক বলে গালাগালি দিতে দিতে উঠলাম। স্বপন বুক অবধি দাঁড়িয়ে হাহা করে হাসছিল। আজ রাতেও স্বপন আমার জানালার কাছে এলো। স্বপনের মনে ভয় কাজ করতে লাগলো, আমি আবার আজ রাতে জানালায় আসবো তো। স্বপন জানালাতে বেশ কয়েকবার টোকা দিল, কিন্তু আমি জানালা খুললাম না। স্বপন জানে আমি শুনতে পাচ্ছি, কিন্তু সাড়া দিচ্ছি না। স্বপন আস্তে আস্তে ফিসফিসিয়ে বলল, শ্যামলী, তুমি জানালা না খুললে এবার জোরে টোকা দেবো জানালাতে। আমি বললাম, হ্যাঁ সেটাই বাকি আছে, সেটাও করে দাও, যাতে আমাকে বাড়ি থেকে বের করে দেয়। স্বপন বলল, তুমি একবার জানালাটা খোলো, তোমার সাথে কথা আছে। আমি বললাম, না, তোমার মতো অসভ্য, ইতর, বাদর, ছোট লোকের সাথে আমার কোনো কথা নেই।